ইউরিক অ্যাসিড থেকে স্টোন ডেফিনেটলি হতে পারে কিডনিতে, এবং স্টোন ছাড়াও যেটা সমস্যা হয়, বারবার ওই কিডনি টিস্যুর মধ্যে ইউরিক অ্যাসিড ডিপোজিট হলে কিডনিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে হার্টেরও ক্ষতি হয়, যার জন্য ইউরিক অ্যাসিডের ওষুধটা শুধুমাত্র যে ব্যথার জন্য খাচ্ছে এমনটা নয়, ইন্টারনাল দুটো ভাইটাল অর্গান হার্ট এবং কিডনি এটার প্রোটেকশনের জন্য রেগুলার খাওয়া দরকার। তাহলে ইউরিক অ্যাসিডের 80% কারণ হচ্ছে কিডনি দিয়ে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যাওয়ার কথা, সেই বেরিয়ে যাওয়ার হারটা কোনো কারণে কমে গেলে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বডিতে জমতে থাকে এবং তার জন্য ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো যা হয় সেগুলো দেখা যায়। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমাদের আজকের বিষয়, ইউরিক অ্যাসিড যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে শরীরে কি কি সমস্যা হতে পারে। আর এই বিষয়ে আলোচনা করতে আমরা আমাদের স্টুডিওতে আরও একবার পেয়ে গিয়েছি রিউম্যাটোলজিস্ট ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়কে। নমস্কার। নমস্কার। নমস্কার, আজকে আরও একবার আপনাকে স্বাগত। আজকের আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, যেটা প্রায় ঘরে ঘরে প্রচুর, মানে শোনা যায় যে প্রায় প্রত্যেকটা সদস্য যারা রয়েছে তাদের একজনের অন্তত ইউরিক অ্যাসিড হয়েছে বা সেই সমস্যায় ভুগছে, যে আমার তো গাঁটে গাঁটে ব্যথা করছে, আমার পা হাত পা ফুলে যাচ্ছে, আমার তো ইউরিক অ্যাসিড, এটা খেতে পারছি না, ওটা খেতে পারছি না। তো এই ইউরিক অ্যাসিডটা কেন বাড়ে, মানে এটা মেন রিজনটা কি রয়েছে? রিজন এটা তো একটা মেটাবলিক সিনড্রোম, যার জন্য ইউরিক অ্যাসিড প্রোডাকশন তুমি যদি কারণ হিসাবে বলো, তাহলে ইউরিক অ্যাসিডের 80% কারণ হচ্ছে কিডনি দিয়ে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যাওয়ার কথা, সেই বেরিয়ে যাওয়ার হারটা কোনো কারণে কমে গেলে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বডিতে জমতে থাকে এবং তার জন্য ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো যা হয় সেগুলো দেখা যায়। কিন্তু তুমি শুরুর যে কথাগুলো বললে সেগুলো মোর মিথ দ্যান ফ্যাক্ট। এই যে আমাদের ইউরিক অ্যাসিড সম্বন্ধে যদি কোনো জয়েন্টের ব্যথা নিয়ে সব থেকে বেশি ভ্রান্ত ধারণা থাকে, সেটা ইউরিক অ্যাসিড নিয়ে। তার কারণ যদি ইতিহাস দেখো আর্থ্রাইটিসের, তাহলে প্রথম জয়েন্টের ব্যথা বলতে যা অসুখ বোঝা যেত, সেই সমস্ত জয়েন্টের ব্যথাকে ইউরিক অ্যাসিড বা গাউট বলে ভাবা হতো। হিস্টোরিক্যালি গাউট হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অসুখ যেটা ডায়াগনোসিস হয়েছিল, এবং এটাকে বলা হতো ডিজিজ অফ দ্য কিংস। মানে এই যে যে কারণে মেটাবলিক সিনড্রোম কথাটা এলো, খাওয়ার প্রাচুর্যের জন্য প্রচুর খাওয়া, এবং সেই খাওয়ার সাথে ন্যাচারালি যাদের বেশি খেত তারা, তার সাথে মেটাবলিক সিনড্রোম তাদের বেশি হতো, ন্যাচারালি তাদের গাউট হওয়ার টেন্ডেন্সি বেশি থাকতো। সেটা কি প্রোটিনটা বেশি হলে নাকি যে কোনো ফুডই? পিউরিন রিচ খাবার বেশি হলে। এবারে ওভার টাইম কি হলো, যখন বিজ্ঞান এগোতে থাকলো তখন বোঝা গেল যে সমস্ত জয়েন্টের ব্যথা ইউরিক অ্যাসিড নয়। ইউরিক অ্যাসিড ছাড়া দ্বিতীয় যে অসুখটার নাম এলো সেটা হচ্ছে রুমাটয়েড, যেটা আমরা একদিন আলোচনা করেছি। ওভার টাইম মানুষ বুঝতে শুরু করলো যে না, রুমাটয়েডও সমস্ত ইউরিক অ্যাসিড আর রুমাটয়েড এই দুটো শুধুমাত্র অসুখ নয়, তাছাড়াও অনেক অসুখ আছে যেখানে জয়েন্টের ব্যথা হতে পারে। এইভাবে আস্তে আস্তে বিজ্ঞান ইভলভ হতে থাকলো। কিন্তু ওই প্রথম যে ধারণা বা ওই ওই অসুখটা নিয়ে যা মানুষের জানা, সেই জানাটার থেকে মানুষ বেরিয়ে আসেনি। সেজন্য কোথাও ব্যথা হলেই প্রথমে সে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করে নেয়। সে একটা 25 বছরের মহিলাই হোক বা 60 বছরের পুরুষই হোক, প্রত্যেকেরই মনে হয় ইউরিক অ্যাসিডটা একটু চেক করে দেখে নি যে গাঁটে ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিডটা হলো কিনা। ইউরিক অ্যাসিড কিন্তু ঠিক এইরকম ভাবে জয়েন্টের ব্যথা দেয় না। ইউরিক অ্যাসিডের জয়েন্টের ব্যথা একদম অন্য ধরনের সিমটম। ও একটা গাঁটকে সাধারণভাবে ধরে, খুব রেয়ার অকেশনে কারোর ধরো কিডনি ফেলিয়ার আছে, একদম গ্রস ডায়ালিসিসে আছে, তাদের ক্ষেত্রে অনেকগুলো জয়েন্ট একসাথে, যেটা রুমেটয়েডে সাধারণভাবে দেখা যায়, অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা, জয়েন্টে ব্যথা ফোলা হচ্ছে, যেটাকে পলিআর্থ্রাইটিস বলে। মানে অনেকগুলো জয়েন্ট ধরলে যেটা হয়, সেইটা গাউটে সাধারণভাবে হয় না। গাউট বা ইউরিক অ্যাসিডের জন্য যে ব্যথাগুলো, সেই গাউটি আর্থ্রাইটিস সাধারণভাবে একটা জয়েন্টে অ্যাট এ টাইম অ্যাটাক করে, সেটা এবং সেটাও প্রিডমিনেটলি পায়ের জয়েন্টগুলো। সব থেকে কমন জয়েন্ট ইউরিক অ্যাসিড ধরার জন্য পায়ের বুড়ো আঙুল, এবং এতটাই সাডেন অনসেট হয় মানুষ ডেট টাইম মনে রাখতে পারে। তোমার যদি একটা ব্যথা হয়, সেটা চট করে ব্যথাটা কবে থেকে শুরু হয়েছিল, কোন দিন শুরু হয়েছিল, এটা মনে রাখতে পারাটা খুব ডিফিকাল্ট।
কিন্তু ইউরিক অ্যাসিডের পেনের ইন্টেন্সিটি বা সিভিয়ারিটি এতটাই বেশি হয়, সে মানুষটা বলে দেবে অমুক তারিখে রাত্রেবেলায় আমি ঘুমোতে গেলাম ভালো, সকালে যখন ঘুম থেকে উঠছি পা তখন আর ফেলতে পাটা পারছে ফেলতে না, পারছি না, এবং পা দেখা যাচ্ছে ফুলে গিয়ে অনেক সময় ফুলে গিয়ে চামড়া ফেটে লাল হয়ে যাচ্ছে। যাচ্ছে। তো সেইটা হচ্ছে ক্লাসিক্যাল গাউটের ডেসক্রিপশন। তাছাড়াও গাউট অন্যভাবে প্রেজেন্ট করতে পারে। আবার এই দুটো জিনিসের মধ্যেও গুলিয়ে ফেললে চলবে না যে ইউরিক অ্যাসিড বেশি এবং গাউট এই দুটো কিন্তু সমার্থক শব্দ নয়। মানে ইউরিক অ্যাসিড বেশি মানেই যে তার গাউট আছে সেটা নয়। গাউটটি আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিডের জন্য আর্থ্রাইটিস ঠিক তখনই হবে যে ব্লাডের ইউরিক অ্যাসিড যেটা বেশি আছে সেটা যখন জয়েন্টের মধ্যে, এগুলো তো একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা যখন জয়েন্টের মধ্যে ডিপোজিট হবে সেখানে সেটা একটা ফরেন বডি হিসেবে ট্রিট হবে। সেই ফরেন বডি ওখানে পড়লে তখন ওখানে একটা ইনফ্লামেশন ক্রিয়েট হয়, যার জন্য সেই জয়েন্টে পেনটা হয়। সেই জন্য ওটা লোকালাইজড হয়, একসাথে অনেকগুলো জয়েন্টে সাধারণভাবে ইউরিক অ্যাসিড ওরকমভাবে ডিপোজিট হয় না। যে একটা জয়েন্টে হলো সেই জয়েন্টে একটা অ্যাকিউট ইন্টেন্স ইনফ্লামেশন তৈরি হলো, তার ফলে সে সিমটমটা দিল। তো ইউরিক অ্যাসিড জাস্ট মানে ধরো, এবং এরকম প্রচুর মানুষ আছে যাদের ইউরিক অ্যাসিড চেক করলো একটু নর্মালের থেকে বেশি, হয়তো 6.5 নর্মাল লিমিট, সেখানে 7 আছে, 7.5 আছে, 8 আছে। তো এই 7, 7.5 এরা কিন্তু কেউ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন না। তো সেই ধারণাটাতে একটু যে বাড়ছে তাহলে সেটাতে কোনো সেটা প্রবলেম, নর্মাল ওষুধ কি খেতে হতে পারে না। তার জন্য কোনো? সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে কোনোভাবেই লাগবে না। যদি কোনো মানুষের সিমটম না থাকে এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই বেশিটা যদি 10-এর উপরে যায়, তাহলে তার ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ খেতে হবে। সেটা জয়েন্টের সিমটমের জন্য নয়, কারণ ইউরিক অ্যাসিড 10-এর উপরে পারসিস্টেন্টলি থাকলে বা মহিলাদের ক্ষেত্রে 8-এর উপরে পারসিস্টেন্টলি থাকলে সেক্ষেত্রে সেটা কিডনিতে সমস্যা করতে পারে, হার্টের সমস্যা করতে পারে লং লং রানে। কিন্তু তার নিচে থাকলে ওই 7, 7.5-এর জন্য একটু গা হাত পায়ে ব্যথা হচ্ছে, দুদিন ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম, এইটা সব থেকে বড় সমস্যা। অসুখের থেকেও বড় সমস্যা এই মিসকনসেপশনটা। এবং সেটা মানে যে মানুষটা খাচ্ছেন তাও সেও ক্ষতি করছে, এবং সে বাকি যাদের অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়া দরকার তাদেরও ক্ষতি করছে। তো ইউরিক অ্যাসিড যদি কেউ দেখে যে না অনেকটা বেড়ে গিয়েছে এবং তার সমস্যা হচ্ছে, সেই মুহূর্তে তখন কি মানে একদম মানে ওষুধ তাকে স্টার্ট করতেই হবে? ইউরিক অ্যাসিডের বেশি হয়েছে, এবারে ইয়ে বললাম ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি এবং তার সাথে জয়েন্ট পেন হচ্ছে, সিমটমস আছে। জয়েন্টের সিমটম হচ্ছে, সেটা ক্লাসিক্যাল গাউটের সিমটম। সেক্ষেত্রে তার ইউরিক অ্যাসিডের ওষুধ শুরু করতে হবে এবং তাদের লাইফ লং ওষুধ খেতে হবে ইউরিক অ্যাসিড। যদি না অন্য কোনো কারণে, ধরো প্রচুর ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেরকম যদি অন্য কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, সেরকম কোনো ঘটনা না থাকলে, যেটা টেম্পোরারি হয়তো কোনো ওষুধ খাচ্ছে, যেমন টিবির কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তো সেই ফেজটা যদি কারোর কোনো ড্রাগ ইনডিউসড হয়ে থাকে, সেই ড্রাগটাকে যদি বন্ধ হয়ে যাবে টিবির ওষুধ একসময়, তাহলে তার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ওষুধটা ডিসকন্টিনিউ হবে। কিন্তু যার নর্মালি আর কোনো কারণ নেই, এমনি কিডনি এক্সক্রিট করতে পারছে না, বডিতে ইউরিক অ্যাসিড জমছে এবং তার জন্য সিমটমগুলো দিচ্ছে, তার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ওষুধটা কিন্তু সারা জীবনই লাগবে। কারণ ওই সিস্টেমটা মানে রিসেট হওয়ার কোনো চান্স নেই যে কিডনি আবার নতুন করে ইউরিক অ্যাসিড নর্মালভাবে বার করতে শুরু করবে। এ থেকে কিডনি এফেক্ট হওয়ার কিছু চান্স থাকে কি? ডেফিনেটলি কিডনি এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটার জন্যই আরও কনসার্নটা বেশি যে তোমার যত না, কারণ ইউরিক অ্যাসিড জয়েন্টের উপর বিশাল যে এফেক্ট ফেলে, মানে ওই অ্যাকিউট পেনটা ছাড়া ক্রনিক্যালি ইউরিক অ্যাসিড তোমার জয়েন্টে কিডনি বিশাল যে রাতারাতি ক্ষতি করবে এমন নয়, কিন্তু কিডনি হার্ট এগুলোতে সমস্যা অনেক বেশি করে, যার জন্য ইউরিক অ্যাসিড লেভেলটা কন্ট্রোলে রাখাটা ভীষণ কন্ট্রোল। জরুরি। খাওয়া দাওয়া কিভাবে মানে কোন কি ধরনের খাওয়া দাওয়া মানে মেইনলি ডায়েটে রাখতে হবে আর কি? তো ইউরিক অ্যাসিড নিয়ে আবার ওই মানে খাওয়া, এবং সেটা এক্সট্রাপোলেট হয় সমস্ত আর্থ্রাইটিসে। ইউরিক অ্যাসিডের খাওয়া নিয়ে প্রচুর মিথ, তো যেগুলো পৃথিবী জুড়ে সব থেকে বড় স্টাডি হয়েছে এইসব খাওয়া দাওয়া নিয়ে ইউরিক অ্যাসিডের, সেখানে দেখা গেছে 5টা খাওয়ার মূলত যে খাবারগুলো খুব স্ট্রংলি ইউরিক অ্যাসিড বাড়াতে পারে, একটা রেড মিট, একটা সি ফুড, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা ক্যান জুস, একটা অ্যালকোহল। এই 5টা খাবার খুব স্ট্রংলি ইউরিক অ্যাসিড প্রেসিপিটেট করে এবং গাউটি আর্থ্রাইটিস প্রেসিপিটেট করে। এই খাবারগুলো ছাড়া বাকি যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু সেরকম স্ট্রং কোরিলেশন পাওয়া যায়নি যে ওষুধ মানে খাবারটা খেলেই অসুখটা বাড়বে। এবার অনেকেই বলেন অমুক খাবারটা খেলে, যেমন ধরো মুসুরি ডাল হ্যাঁ, অনেকে মানে বলে। শুধু ডাল বলে নয়, মানে যেহেতু এটা পিউরিন রিচ খাবার, যে খাবারে সিডস আছে, সিডসের মধ্যেই তো নিউক্লিক অ্যাসিড এবং টমেটো। পিউরিন আছে। সেটা টমেটো বলো, ভেন্ডি বলো, ডাল বলো, যেগুলোতে
অ্যাকচুয়ালি এগুলো সিড, সিড মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে পিউরিন। তো সেই যেসব খাবারে সিডস আছে সেই খাবার নিয়ে এই মেথটা আছে। এইবারে ঘটনা হচ্ছে, তুমি যদি সাইন্টিফিক্যালি ল্যাবে স্টাডি করো, একটা মানুষের টমেটোর এক্সট্র্যাক্ট নিয়ে তার বীজ নিয়ে সেখানে যে কনসেন্ট্রেশন লাগবে, হ্যাঁ সেই কনসেন্ট্রেশনে হয়তো ইউরিক অ্যাসিড বাড়াতে পারে, হুম কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সেই ভলিউমে কনজিউম করি না যেটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করবে। তো কেউ সারাদিন শুধু টমেটো খাচ্ছে না বা শুধু হুম ঢেঁড়স খাচ্ছে না বা শুধু ভাত ডাল সব ছেড়ে দিয়ে শুধু বাটি বাটি ডাল খেয়ে গেলো, এই ঘটনা ঘটছে না। তো আমরা নর্মাল পোর্শনে যে খাই সেই খাবার খেলে প্রেসিপিটেট করাটা আনলাইকলি। যেটা নর্মাল পোর্শনে তুমি যদি একটা রেড মিট খাও, সি ফুড খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, ক্যান জুস খাও, অ্যালকোহল খাও, নর্মাল পোর্শনে খেলেই সেটা ইউরিক অ্যাসিডকে, গাউটে আর্থ্রাইটিসকে প্রেসিপিটেট করবে। তো সেটার জন্য এই 5টা খাবার ইউরিক অ্যাসিডের জন্য স্পেসিফিক্যালি বারণ থাকে, বাকি খাবারগুলো নর্মাল কোয়ান্টিটিতে একটা মানুষ খেতে পারে। যেমন ডায়াবেটিস, মানে এক্ষেত্রে দেখা যায়, বা একটু যাদের বয়স হয়েছে তারা মানে ষাটোর্ধ্ব, তাদের অনেক ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় যেগুলো বলে প্রোটিন যেটাতে বেশি থাকে। তো যেটা বলে যে ওরা তারা, এবং ইউরিক অ্যাসিডেও সমস্যায় তারা ভুগছে। তো সেক্ষেত্রে কি এই ধরনের সাপ্লিমেন্টগুলো তারা খেতে পারে, যেহেতু প্রোটিন বেসড হয় ওগুলো? পিউরিন কন্টেন্ট সেগুলোতে দেখতে হবে কীরকম আছে। এবং ধরো প্রোটিন তো সোয়া একটা প্রোটিন, তো এমন নয় যে সোয়াবিন খেলে তার প্রেসিপিটেট করবে। তো মাছেও তো প্রোটিন আছে, সেটা নয় যে নর্মাল মাছে বা চিকেন ডিমে বলো, মাটন। চিকেনে নর্মাল কোয়ান্টিটিতে খেলে সেগুলো প্রেসিপিটেট করার কথা নয়। এবারে যদি সে ওটা ধরো কতটা কনসেন্ট্রেশনে আছে, কতটা অ্যামাউন্ট সে খাচ্ছে, সেটা খেলে যদি ইউরিক অ্যাসিডের ব্যাপারটা প্রেসিপিটেট করে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। মহিলাদের থেকে কি পুরুষদের এই সমস্যাটা বেশি? মহিলাদের থেকে পুরুষদের সমস্যাটা বেশি। এবং এটা আরেকটা ভীষণ জরুরি তথ্য, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েটিং ফিমেলদের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা অলমোস্ট না, হয় না আর কি। সো একটা কম বয়সী মহিলা ব্যথা হলো এদিক ওদিক, একটা ইউরিক অ্যাসিড টেস্ট করে নিল, 7-এর জায়গায় 7.5 ইউরিক অ্যাসিড হলো, সে ভেবে নিল তার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, সেটা অলমোস্ট না। মানে আনলেস খুব স্ট্রং জেনেটিক কানেকশন আছে কারোর, তাছাড়া মেনস্ট্রুয়েটিং ফিমেলের এখানে যে ইস্ট্রোজেনটা তোমার রিউমাটয়েডের জন্য ক্ষতি করছিল, সেই ইস্ট্রোজেনটাই ইউরিক অ্যাসিডের জন্য হেল্প করছে এখানে। ওই হরমোনাল ফ্যাক্টরগুলোর জন্যই মেনস্ট্রুয়েটিং ফিমেলের ইউরিক অ্যাসিডের সমস্যা হয় না, আনলেস খুব স্ট্রং জেনেটিক মিউটেশন হয়ে আছে যে জিনগুলো ইউরিক অ্যাসিডের এই এক্সক্রিশনকে কন্ট্রোল করছে। আদারওয়াইজ মেনস্ট্রুয়েটিং ফিমেলের ইউরিক অ্যাসিড হয় না। ঠিক ওই ওই গার্ডটা নেই বলে পুরুষ মানুষদের সেই জিনিসগুলো অনেক বেশি হয়। আবার পোস্ট মেনোপজাল ফেজে জিনিসটা আবার দু পক্ষেরই একইভাবে হতে পারে। ইউরিক অ্যাসিড যদি অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে কি কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে? ইউরিক অ্যাসিড থেকে স্টোন ডেফিনেটলি হতে পারে কিডনিতে। এবং স্টোন ছাড়াও যেটা সমস্যা হয়, বারবার ওই কিডনি টিস্যুর মধ্যে ইউরিক অ্যাসিড ডিপোজিট হলে কিডনিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে হার্টেরও ক্ষতি হয়, যার জন্য ইউরিক অ্যাসিডের ওষুধটা শুধুমাত্র যে ব্যথার জন্য খাচ্ছে এমনটা নয়, ইন্টারনাল দুটো ভাইটাল অর্গান হার্ট এবং কিডনি, এটার প্রোটেকশনের জন্য রেগুলার খাওয়া দরকার। এই জায়গাটাতেই সমস্যা হয়, কারণ প্রচুর মানুষ আছে যাদের নন স্পেসিফিক কিছু সিমটম হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিড করলেন 7.5 ইউরিক অ্যাসিড, সে কিছুদিন ওষুধ খেলেন, তারপর সেটা ভালো হয়ে গেল, সেটা অন্য কোনো কারণে হয়েছিল এবং তিনি ওষুধটা বন্ধ করে দিলেন, এবং যার অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডের প্রয়োজন ছিল তাকেও পরামর্শ দিলেন আমি তো ওষুধটা বন্ধ করে ভালো হুম আছি, তাহলে তুমি কেন খেয়ে যাচ্ছ শুধু হুম শুধু, কিন্তু তার ক্ষতিটা হয়ে গেল। তো এই জায়গাটা, এই নন স্পেসিফিক সিমটম, এরকম একটা বর্ডার লাইন রিপোর্ট, এটাতে ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই মানুষগুলো ওষুধ শুরু করার এবং বন্ধ করার কিছুদিন পরে বন্ধ করে দেন। কিন্তু অ্যাকচুয়ালি যাদের ইউরিক অ্যাসিডের ওষুধ লাগবে, যদি কারোর 10-এর উপরে চলে গেছে তাকে সারা জীবন ওষুধ খেতে লাগবে। জীবনে 2বার বা তার বেশি ওরকম গাউটি আর্থ্রাইটিসের অ্যাটাক হয়েছে তার লাগবে। কারোর যদি কিডনির সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে একটু লোয়ার লেভেলেও লাগতে পারে। মহিলাদের ক্ষেত্রে 8-এর উপর, পুরুষদের ক্ষেত্রে 10-এর উপর থাকলে সারা জীবন ইউরিক অ্যাসিড ওষুধ খেতে লাগবে। সেটা জয়েন্টের ব্যথা থাক না থাক কিচ্ছু যায় আসে না, হুম। সেটা কিডনি হার্টকে প্রোটেকশন দেওয়ার জন্য খেতে লাগবে। যে কোনো বয়সে কি হতে পারে ইউরিক অ্যাসিডের এই সমস্যা? কম বয়সে হতে পারে, কম বয়স মানে ইউজুয়ালি ইয়াং ইয়াং এজ থেকে শুরু হয়, কিন্তু যদি এবার খুব বাচ্চাদের দেখছো ইউরিক অ্যাসিডের মতন সিমটম দিচ্ছে বা, সেক্ষেত্রে তখন আন্ডারলাইং কোনো হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা চিন্তা করতে হবে, কারণ হুম এটা তো সেল ডিপেন্ডেন্ট। প্রচুর হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিতে যখন প্রচুর সেল টার্নওভার হয়, তখন ইউরিক অ্যাসিড, ওই সেলগুলো ভাঙলে ইউরিক অ্যাসিড বেরোয় প্রচুর, সেক্ষেত্রে খুব কম বয়সী বাচ্চা যদি ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে তাহলে সেখানে
সেটা একটা আন্ডারলাইং হিমাটোলজিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে আর কি, খুব বাচ্চা, একদম বাচ্চা বয়সী। হুম। বাকি ইয়াং অ্যাডাল্ট থেকে শুরু করে যে কোনো মানুষেরই ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যেটা বললাম, মেনস্ট্রুয়েটিং টাইমে ইউরিক অ্যাসিডের সমস্যা হওয়াটা অ্যাবসলিউটলি আনলাইকলি। পোস্ট মেনোপজাল ফেজের প্রতিটা মানুষেরই একইভাবে হতে পারে। বলে যে জল যদি বেশি খাওয়া হয় তাহলে ইউরিক অ্যাসিড ফ্লাশ আউট হয়ে যায়, তো এটা কি ঠিক? ঠিক ওরকম ভাবে হয়তো ফ্লাশ আউট হয় না, কিন্তু বডির অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন হওয়াটাও জরুরি। হাইড্রেশনটা মেনটেন না হলে তোমার এই জিনিসগুলো প্রেসিপিটেট হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো কারণ ওখানে কিডনির ফাংশনিংটা ইউরিক অ্যাসিডটাকে বার করতে পারছে না, কারণ সেগুলো স্পেসিফিক কিছু রিসেপ্টর আছে, যে রিসেপ্টর থ্রু দিয়ে ইউরিক অ্যাসিডটা ব্লাডের থেকে কিডনির টিবিউলের মধ্যে আসবে, যেটা ইউরিন দিয়ে পাস হবে। তো সেটা এমন নয় যে বেশি করে জল খেলে সেটা ঠেলে ওখান দিয়ে পার করে দিতে পারবে। সেই রিসেপ্টরগুলো প্রপারলি ফাংশন না করলে সেই ইউরিক অ্যাসিড বার করতে পারবে না। কিন্তু এক্সিস্টিং যেটা আছে সেটা যদি খুব কনসেন্ট্রেশনে থাকে, তাহলে সেখানে প্রেসিপিটেট হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। সেই জন্য অ্যাডিকুয়েট হাইড্রেশনটা সবসময় যে কোনো অসুখের জন্যই জরুরি। আর ওষুধ কি সারা জীবন খেতে হবে যাদের দেখা যাচ্ছে সিমটম রয়েছে এবং ইউরিক অ্যাসিড হাই রয়েছে? যাদের সিমটম আছে এবং ইউরিক অ্যাসিড পুরুষদের ক্ষেত্রে কোনো সময় 10-এর বেশি গেছে, মহিলাদের ক্ষেত্রে 8-এর বেশি গেছে, গাউটি অ্যাটাক হয়েছে, কিডনির সমস্যা আছে, তাদের সারা জীবনের জন্য ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হবে। না হলে ভিতর ভিতর কিডনি, হার্ট এগুলোর ক্ষতি অনেক বেশি হতে থাকবে। জয়েন্টের হয়তো অত ক্ষতি হবে না, কিন্তু কিডনির এবং হার্টের ক্ষতি অনেক বেশি হতে থাকবে। তাই ইউরিক অ্যাসিড যদি ধরা পড়ে যে না নর্মালের থেকে বেশি রয়েছে, তো দর্শকদের জন্য কি পরামর্শ যে তারা কি করবে সেই সময়? মানে ইউরিক অ্যাসিডকে তো আমরা বলি মেটাবলিক সিনড্রোম, সেক্ষেত্রে ডায়েট, এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল এটা ভীষণ জরুরি। ওয়েট কন্ট্রোল একটা ভীষণ জরুরি। যাদের যাদের ওবেসিটি আছে, মাল্টিপল আরো অন্য অসুখ, ডায়াবেটিস আছে ধরো, তাদের ইউরিক অ্যাসিড হওয়ার রিস্ক বেশি। তো এটা অনেকখানি তোমার হাতে থাকছে যে সেই জায়গাগুলোকে তুমি যদি কন্ট্রোল করো, তাহলে ওভারঅল ইউরিক অ্যাসিডের লেভেলটাকে তুমি মানে এক্সারসাইজ করে, ডায়েট করে যদি একটা হেলদি লাইফ মেনটেন করতে পারো, তাহলে কন্ট্রোল করতে পারো, তাহলে হয়তো তোমার ওষুধের দরকারটা নাও লাগতে পারে সেক্ষেত্রে। আর যাদের ওষুধের দরকার অ্যাকচুয়ালি আছে, তারা যেন ওরকমভাবে ওষুধটা বন্ধ না করে দেন, কারণ ওই ভিতরে ওইটা রোজ অ্যাসেস করা সম্ভব না যে কতটুকু ইউরিক অ্যাসিড কিডনিতে পড়লো এবং সে কতটা ড্যামেজ করলো। সেই কিউমুলেটিভ ড্যামেজগুলো যখন পরে গিয়ে দেখবে কিডনিটা খারাপ হয়ে গেলো, তখন সেটা রিভার্স করার কোনো জায়গা থাকছে না। আর নন স্পেসিফিক ব্যথার জন্য ইউরিক অ্যাসিড চেক করে তার জন্য ইউরিক অ্যাসিড ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা ওই 5টা খাবার বাদ দিয়ে বাকি খাবারগুলো নিশ্চিন্তে খেতে পারেন। কোনো একটা খাবার খেলে যদি খুব বেশি পেন স্পেসিফিক্যালি মনে হচ্ছে, তাহলে সেটা অ্যাভয়েড করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেল ভাবে প্রত্যেকের প্রত্যেকটা সিডস আলা খাবার বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। ধন্যবাদ ডক্টর চট্টোপাধ্যায়, আমরা অনেক নতুন ধরনের তথ্য পেলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইউরিক অ্যাসিড নিয়ে যে মিথগুলো ছিল আমাদের কাছে, সেটা আজকে আমাদের স্পষ্ট করে দিলেন ডক্টর চট্টোপাধ্যায়। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি পালস টিভিতে।